গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ৮ নম্বর অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই ক্লাসে ৮ নম্বর অধ্যায় থেকে তোমরা কোন বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে সেই বিষয়গুলো আমরা এই ক্লাসে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। আর আমরা আমাদের চ্যানেলে আগে ৭ নম্বর অধ্যায় থেকে অনেকগুলো ক্লাস করিয়েছি। তোমরা যারা আমাদের সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? আর আমরা আমাদের চ্যানেলে যেমন নতুন ক্লাস নিয়ে আলোচনা করছি, নতুন যে আমাদের অধ্যায় যেগুলো বাকি ছিল ৭ নম্বর ৮ নম্বর অধ্যায়, এগুলো আমরা যেমন আলোচনা করছি, আজ আমরা ৮ নম্বর অধ্যায় আলোচনা করব। প্রথম ক্লাস আজ আমাদের। আর এর সাথে সাথে আমরা আমাদের পুরনো পড়া যেগুলো প্রথম অধ্যায় আমাদের আলোচনা হয়ে গেছে এবং ২ নম্বর অধ্যায় আমরা আলোচনা শুরু করেছি। তোমরা এইভাবেই কিন্তু এখন বাড়িতে পড়াশোনাটা করবে, ঠিক আছে? মানে নতুন পড়াটাও তোমাদেরকে পড়তে হবে, তার সাথে পুরনো পড়াটাও কিন্তু অবশ্যই তোমরা পড়তে থাকবে, ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ৮ নম্বর অধ্যায়ের আমাদের নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত, ২০ শতকের দ্বিতীয় পর্ব ১৯৪৭ থেকে ১৯৬৪। তাহলে এখানে যেটা আমাদের আগে জানতে হবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে উত্তর ঔপনিবেশিক ভারত মানে ইংরেজরা যখন ভারতকে স্বাধীনতা দিয়েছিল, ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল ১৯৪৭ সালে, তারপরের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোই কিন্তু আমরা এই অধ্যায়ে পাবো। তারপরে কি হয়েছিল ভারতের ইতিহাসে সেটাই আমরা এই অধ্যায়ে পড়ব, ঠিক আছে? আর ১৯৬৪ সাল পর্যন্তই কিন্তু ঘটনা আমাদের এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এখানে যেটা হয়েছিল সেটা কি, সেটা হচ্ছে যে এই যে আমরা আগে যে অধ্যায়টা পড়ে এসেছিলাম সেখানে আমরা ভারত ছাড়া আন্দোলন দেখেছিলাম, আর আমরা ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজের আন্দোলন দেখেছিলাম, ঠিক আছে? সেই সব ঘটনা এবং তারপরেও নৌবিদ্রোহ, এইসব নানা রকম ঘটনায় সেই সময় কিন্তু ইংরেজরা খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তারা কি চাইছিল, তারা চাইছিল যে তারা তাদের হাত থেকে ক্ষমতাটা ভারতীয়দেরকে তারা এবার স্বাধীনতা দিয়ে দেবে। এবং সেই মতো তারা ১৯৪৭ সালে কি করেছিল, ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ সালের ২৮শে জুলাই তারা মাউন্টব্যাটেন ২৮শে জুলাই মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে তারা একটা আইন জারি করেছিল, ভারত স্বাধীনতা আইন। কে এটা করেছিলেন? মাউন্টব্যাটেন। এটাই হচ্ছে যে ভারত স্বাধীনতা আইন। এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে ভারতকে ভাগ করে দিয়ে আগে কি স্বাধীনতার আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এত বড় নিয়ে আমাদের ভারতবর্ষ ছিল। এখানে কি বলা হলো, এখানে এই আইনে ভারতকে আলাদা করে দেওয়া হবে এবং পাকিস্তানের সঙ্গে কাকে দিয়ে দেওয়া হবে? পাকিস্তানের সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশ, যেটা এখনকার দিনে সেটাকে পূর্ব পাকিস্তান নাম করে পাকিস্তানের সঙ্গে সেই দেশটাকে রাখা হয়েছিল, ঠিক আছে? এই ঘটনাগুলো এরপরে হয়েছিল, ঠিক আছে? আর আচ্ছা, এরপরে কি হয়েছিল? আর এই সময় ভারতের তাহলে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, ঠিক আছে? আর গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। এরকম শর্ট কোশ্চেনগুলো অবশ্যই তোমরা এখান থেকে পড়বে। আর এর সাথে সাথে এরপরে যে বিষয়টা এই অধ্যায় থেকে তোমরা ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে যে দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির চেষ্টা ও বিতর্ক। মানে দেশীয় রাজ্যগুলো ভারতে যুক্ত হওয়ার, তাহলে যখন ভারত স্বাধীন হয়ে গেল তখন এবার দেশীয় রাজ্য যেগুলো ছিল, দেশীয় রাজ্য মানে কি? দেশীয় রাজ্য মানে ইংরেজরা ১৯৪৭ সালে যখন ভারতবর্ষকে শাসন করতো তখন কিন্তু ভারতের প্রায় ৬০% জায়গা তারা মানে তাদের দখলে ছিল, আর যে ৪০% জায়গা ছিল সেখানে কিন্তু তারা মানে সেই জায়গাগুলোতে রাজারা সেই জায়গাগুলোকে শাসন করতে, এইগুলোকেই বলা হতো দেশীয় রাজ্য, ঠিক আছে? আর এরকম ৬১০টারও বেশি দেশীয় রাজ্য ছিল সেই সময়। আর এদের মধ্যে হায়দ্রাবাদ আর আমাদের জম্মু কাশ্মীর আর আমাদের হচ্ছে যে ওইটা হচ্ছে আমাদের জুনাগড়, এই সমস্ত রাজ্যগুলো তখন বড় বড় দেশীয় রাজ্য ছিল, ঠিক আছে? তাহলে এবার এই যে দেশীয় রাজ্যগুলো ছিল, এই দেশীয় রাজ্যগুলো তারা অনেকেই ভারতের সাথে যোগ দিয়েছিল, ঠিক আছে? মানে স্বাধীন ভারতবর্ষের সঙ্গে তারা আর আলাদাভাবে থাকতে চায়নি, তারা স্বাধীন ভারতের সঙ্গে তারা যুক্ত হয়েছিল।
এবং এই কাজটা যিনি করেছিলেন, মানে এই যে রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যোগ দেওয়ানোর যে কাজটা, সেই কাজটা কে করেছিলেন? তার নাম ছিল দেশীয় রাজ্য দপ্তর তৈরি করা হয়েছিল 1947 সালে। কে তৈরি করেছিলেন? এটা আমাদের বল্লভভাই প্যাটেল, তিনি কিন্তু তৈরি করেছিলেন। এবং তার যে সচিব ছিল ভিপি মেনন। তাহলে অনেক রাজ্যই ভারতের সঙ্গে, দেশীয় রাজ্য যেগুলো ছিল সেগুলো ভারতের সঙ্গে যোগ দিয়েছিল, ঠিক আছে। কিন্তু আবার অনেক রাজ্য ছিল যারা কিন্তু ভারতের সঙ্গে যোগ দেয়নি। তাহলে ভারতের সাথে যোগ দেয়নি কারা কারা? সেরকম রাজ্য হচ্ছে যে আমাদের জুনাগড়, কাশ্মীর আর হায়দ্রাবাদ, ঠিক আছে। এরা কিন্তু একদম স্বাধীনভাবেই থাকতে চেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। তাহলে আমরা আবারও বলবো যে তোমরা এখন যেমন নতুন পড়া পড়ছো, তার সাথে সাথে পুরনো পড়াগুলো অবশ্যই তোমরা তৈরি করে রাখবে, বা বাড়িতে তোমরা অবশ্যই পড়তে থাকো। কারণ আর 2 মাস পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হবে, আর টেস্ট পরীক্ষায় তোমাদের কিন্তু গোটা বইটাই পরীক্ষা দিতে হবে। সেই জন্য তোমাদেরকে ভালোভাবে গোটা বইটাই পড়ে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এবার দেখব যে জুনাগড় এই রাজ্যটা কিন্তু প্রথম দিকে ভারতের সঙ্গে যোগ দিতে চায়নি। তারপরে কি হয়েছিল? আর এই যে জুনাগড় যে রাজ্যটা ছিল, এটা আমাদের গুজরাটের দিকে, গুজরাটটাই তখন নাম ছিল জুনাগড়, ঠিক আছে। আর এই জুনাগড় রাজ্যের 80% মানুষ যারা ছিল তারা কি ছিল? তারা ছিল হচ্ছে যে হিন্দু। কিন্তু এখানকার যে রাজা ছিলেন, সেই রাজা কি ছিলেন? সেই রাজা ছিলেন কিন্তু মুসলিম, ঠিক আছে। তার নাম তিনি কি করেছিলেন? তিনি পাকিস্তানের সঙ্গেই যোগ দিতে চেয়েছিলেন, ঠিক আছে। তাহলে তার ফলে কী হয়েছিল? সেখানকার যে প্রজারা যারা ছিল তারা কিন্তু তখন সেখানে বিদ্রোহ শুরু করেছিল, ঠিক আছে। তারপর কি হয়েছিল? তারপর তখন সেই বিদ্রোহের জন্য সেখানকার রাজা পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। আর সেখানে ভারতীয় সেনারা প্রবেশ করেছিল, ঢুকে তখন জুনাগড়কে কিন্তু ভারতের সাথে যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এইটা একটা ঘটনা, এই অধ্যায় থেকে এইটা ভালোভাবে তোমরা পড়বে। আর এরপরে হচ্ছে সেটা হচ্ছে যে কাশ্মীর সমস্যা, ঠিক আছে। এটাও একটা সমস্যা, এখানেও ঠিক একই, মানে আগেরটার মতোই ঠিক একই কারণ, ঠিক আছে। কাশ্মীর না, এখানে এটা একই কারণ নয়, এটা কিন্তু একটু অন্য কারণ। এটা কি কারণ? এখানে কি ছিল? এখানে হচ্ছে যে যিনি রাজা ছিলেন হরি সিং, তিনি কিন্তু হিন্দু ছিলেন, আর কাশ্মীরে যারা বাস করতেন তাদের প্রায় 80% মানুষ কি ছিলেন? মুসলিম, ঠিক আছে। আর এই হরি সিং কিন্তু কী চেয়েছিলেন? হরি সিং কিন্তু চেয়েছিলেন যে স্বাধীনভাবে থাকতে। আর এই কাশ্মীর যে রাজ্যটা সেই সময় এটা কিন্তু একদম পাকিস্তানের খুব কাছাকাছি। সেই জন্য সেখানে পাকিস্তান থেকে কিছু সন্ত্রাসবাদীরা সেখানে ঢুকে সেখানে তারা হামলা করেছিল, ঠিক আছে, যাতে পাকিস্তানের সঙ্গে যাতে কাশ্মীর যাতে যোগ দেয় সেই জন্য, ঠিক আছে। তখন কি হয়েছিল? তখন তাহলে সেখানে খুব আক্রমণ করছিল, তারা খুব অত্যাচার করছিল, এবং হিন্দুদের ওপরেও তারা অত্যাচার করছিল বা মানুষের ওপরে তারা অত্যাচার করছিল। তখন এই হরি সিং ভারতের কাছ থেকে সাহায্য চেয়েছিল, এবং ভারত বলেছিল যে হরি সিং যদি মানে ভারতের সঙ্গে যোগ দেয় তবেই ভারত কিন্তু তাকে সাহায্য করবে। এবং হরি সিং ভারতের সঙ্গে যোগ দেওয়ার পর ভারতের সেনাবাহিনী সেখানে গিয়ে সেখান থেকে তাদেরকে পাকিস্তানের যে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল, ঠিক আছে। এইটা এরপরেও অনেক যুদ্ধ হয়েছে। আবার আমরা এই 2025-এও কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে একটা পরিস্থিতি খারাপ হওয়ার বা যুদ্ধের পরিস্থিতি আমরা দেখেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর ওই যে পাকিস্তান যে জায়গাটা দখল করে নিয়েছিল কাশ্মীরের সেই সময়, সেই জায়গাটা কিন্তু এখনও পাকিস্তানের দখলেই আছে, ঠিক আছে। আর এর পরের ঘটনা যেটা এখান থেকে সেটা ভালোভাবে পড়বে, সেটা হচ্ছে যে হায়দ্রাবাদের ভারতভুক্তি। এটাও একটা। আর হায়দ্রাবাদ একটা ছিল সবচেয়ে বড় রাজ্য, দেশীয় রাজ্য, ঠিক আছে। আর এই হায়দ্রাবাদের ঘটনাটা কিন্তু ওই আমাদের আগে যে ঘটনাটা, মানে আমাদের জুনাগড়ের ঘটনাটার মতো একই, ঠিক আছে। এখানে যিনি রাজা ছিলেন তিনি ছিলেন মুসলমান, ওসমান আলী। আর এই রাজ্যে প্রায় 90% বা 85% যারা ছিল তারা কিন্তু হিন্দু ছিল, ঠিক আছে। তাহলে এবার তখন কি হলো? তখন তিনি স্বাধীনভাবে থাকতে চেয়েছিলেন, কিন্তু মানে ভারতের সেই সময় নিরাপত্তা আর এই হায়দ্রাবাদের মধ্যে দিয়ে উত্তর আর দক্ষিণ ভারতে যাতায়াত করার মানে অসুবিধার জন্য হায়দ্রাবাদকে কিন্তু আলাদা করে রাখা হয়নি। হায়দ্রাবাদকে অবশ্যই ভারতের মধ্যে নেওয়া হয়েছিল। আর হায়দ্রাবাদের একজন নেতা, তার নাম কাসিম রেজভি, তিনি ও তার সেনাবাহিনী, রাজাকার বাহিনী সেখানে মানুষদের ওপরে, হিন্দুদের ওপরে তারা কিন্তু খুব অত্যাচার করেছিল।
ঠিক আছে। হিন্দুদের উপরে অত্যাচার করার জন্য তার ফলে এবার কী হয়েছিল, তার ফলে তারা আবার ভারতের নামে জাতিপুঞ্জ তারা কিছু নালিশ করেছিল, অভিযোগ করেছিল, ঠিক আছে। আর এই অবস্থায় তখন এবার ভারতীয় সেনারা সেখানে ঢুকে জয়ন্ত নারায়ণ চৌধুরীর নেতৃত্বে, সেটার নাম ছিল অপারেশন পোলো। তারপরে তারা হায়দ্রাবাদকে সেখান থেকে মুক্ত করেছিল এবং হায়দ্রাবাদ এরপর ভারতের সঙ্গে যোগ দিয়েছিল। এই বিষয়গুলি ভালোভাবে পড়বে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।